হাই গাইস, আমি জে, আমি বব, আর তোমরা দেখছো দ্য বংস রিয়াকশন। আজকে চলেছি বি প্রপার্টি চ্যানেল থেকে তারার বাড়ি যে অনুষ্ঠানটা, সেখানে আরেক তারার বাড়ি যার অন্তর্মহলে আজকে আমরা প্রবেশ করবো। তার নাম হচ্ছে চঞ্চল চৌধুরী স্যার। চঞ্চল চৌধুরী স্যার 1974 সালে পাবনা জেলাতে তার জন্ম এবং পরবর্তীকালে তিনি থিয়েটারে অভিনয়ের জন্য প্রবেশ করেন। তার নাম ছিল হচ্ছে অরণ্যক থিয়েটার নাট্যদল গ্রুপ। তার পরবর্তীকালে যে তার নোটেবল কাজগুলো রয়েছে সেগুলো মনপুরা, তারপর মনের মানুষ, যেটা ইন্দো বাংলাদেশ মিলে আর কি, সেটা হয়েছে খুবই জনপ্রিয় 2010 না 11-তে হয়েছিল। 10-11 তারপর টেলিভিশন আয়নাবাজি, তোমরা সবাই জানো আয়নাবাজি খুব যথেষ্ট। ট্রেলারের জন্য আমাদের রিঅ্যাকশনে এসেছে, নিয়ে আসবো, চেষ্টা করবো আমরা যাতে আয়নাবাজিটা আনার জন্য। যেহেতু পুরানো বলে আমরা আনছি না, কেন কতটা তোমরা অ্যাকসেপ্ট করবে ওই জন্য আনা হচ্ছে না, সেটাই তো নিয়ে আসবো। তো আরও অনেকগুলিই আছে এরকম। আর যেটুকু আমরা দেখছিলাম যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সেরা অভিনেতা হিসাবে অভিনয় দক্ষতার জন্য। স্বাভাবিক ব্যাপার, কারণ তার অভিনয় আমরা দেখি যথেষ্ট নিপুণ একজন অভিনেতা। তো বেশি বকবক করে তোমাদেরকে আর বোর করবো না। বি প্রপার্টি চ্যানেলটা থেকে নিয়েছি, তো আগে আমরা নিয়ে এসেছিলাম হচ্ছে তাহসান ভাইয়ের তারার বাড়ির এপিসোডটা নিয়ে এসেছিলাম। তোমরা যথেষ্ট পরিমাণে পছন্দ করেছো এবং অনেক রিকোয়েস্ট এসেছিল তারপরেই যে চঞ্চল চৌধুরী স্যারের বাড়ির তারার বাড়ির যে এপিসোডটা সেটা নিয়ে আসার জন্য। তো ফাইনালি আজকে আমরা চলে এসেছি। তো চলো দেখিনি ভিডিওটা, বেশি বকবক না করে। তো কোন চ্যানেল থেকে নিচ্ছি? বি প্রপার্টি বলেই দিয়েছি অনেকবার। তো অরিজিনাল ভিডিও লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চলে যাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক শেয়ার, তারপর দ্য বংস রিয়াকশন, মনের মতো রিয়াকশন দেখার জন্য রিয়াকশন অপর নাম দ্য বংস রিয়াকশন। তো চলো দেখিনি ভিডিওটা। একদম তারার বাড়ি সিজন 2। সুচিন্ত চৌধুরী চঞ্চল। বাড়ি কি আসলে? বাড়ি বলতে একটা কথা তো প্রচলিত আছে যে শান্তির নীড়। ঘর মানে শুধুই ঘর হতে পারে, কিন্তু বাড়ি বলতে সেই ঘরের ভেতর আরো অনেক কিছু, ঘরের চাইতে আরো অনেক বড় কিছু। প্রত্যেকটা মানুষের জন্য সবচাইতে শান্তির বড় জায়গা বাড়ি। তার কারণটা হচ্ছে যে সারাদিনের কর্মক্লান্ত মানুষটি যখন বাড়িতে ফেরে, ঘরে ফেরে, সেই বাড়িটা যদি বাড়ি হয়ে না ওঠে, তার শান্তিটা যদি না থাকে, তাহলে তার সারাদিনের যে ব্যস্ততা, তার যে ক্লান্তি, এটা আসলে তার মধ্যে অবসাদই শুধু এনে দেয়। সেজন্য আমরা সবসময় বলি যে শান্তির নীড়। পাখি যেমন নীড়ে ফেরে, সেরকমই প্রত্যেকটা মানুষের জন্য বাড়িটা, ঘরটা আসলে শান্তির হওয়া দরকার। তারার বাড়ি সিজন 2। এই ঢাকাতে যে বাসায় আছি, এটা তো আসলে বাসা, মানে পাখির বাসা। বাসা তো ঢাকায় বুঝলাম, কিন্তু বাড়িটা কোথায়? তখন গ্রামের একটা বাড়ির কথা বলি, যে জেলায় জন্ম বা যে গ্রামে জন্ম সেটা বলি। সেই বাড়িটা কেমন ছিল? সেই বাড়িটা আসলে আমার কাছে এখনো স্বপ্নের মতো। আমি চোখ বন্ধ করলে পরে সেই বাড়িটা স্পষ্ট দেখতে পাই। খুবই দারিদ্রতার ভেতর দিয়ে আমাদের জীবন পার করতে হয়েছে, ছোটবেলাটা বিশেষ করে। ঘর বাড়ির তেমন কোনো বাহাদুরি ছিল না। টিনের চাল, তারপর কখনো খড়ের বেড়া, কখনো চাটাইয়ের বেড়া। সেই বাড়ির সঙ্গে তো আর আসলে অন্য কোনো বাড়ির তুলনা হয় না। সেই ঢাকা শহরের যত বড় বাসাই হোক, যত বড় ফ্ল্যাট বাড়ি হোক, সবচাইতে আনন্দের, সবচাইতে শান্তির জায়গা হচ্ছে আসলে গ্রামের বাড়ি। যেহেতু আমি গান গাইতে না পারি, আমি পছন্দ করতাম, গান শুনতে পছন্দ করতাম। যে একজন শিল্পী, সঙ্গীত শিল্পী হওয়ার ইচ্ছা থাকলে পরে হয়তো সামর্থ্যের কারণে সেটা সম্ভব হয়নি নানানভাবে। কিন্তু আমি আমার জমানো টিউশনির টাকা দিয়ে প্রথম জীবনে একটা হারমোনিয়াম কিনেছিলাম। একদম মহামূল্যবান সম্পদের মতো। আমি এটা একদম কাঠের বাক্সের মধ্যে সুন্দর করে এটা রাখা আছে। পুরনো সব নিয়ম ভাঙে, অনিয়মের ঝড়, ঝোড়ো হাওয়া ভেঙে দিল স্বপ্ন সুখের ঘর। দুঃসহ যন্ত্রণা আনে অমাবস্যার কাল, দুরাশা বঞ্চনা ঢাকে সোনালি সকাল। রাত্রি ঘুম ঘুম
ভোরে ওঠে কই, রোদ ঝলমল করে দেখোই, আসে না তো সেই দিন আর, মেঘে ঢাকা রয় চারিধার, চোখ ছল ছল করে ওগো মা। বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনজন, প্রিয়জন যারা আশেপাশে আছে, সবাই আসলে পরিবারের অংশ। আমরা শুধু পরিবারটাকে এখন ভাবতে ভাবতে এত ছোট করে ফেলেছি যে বাবা মাকেও পরিবারের মধ্যে ধরি না, শুধুমাত্র ধরি যে স্বামী, স্ত্রী আর সন্তান। আমরা আসলে এখন একা হতে হতে একদমই একা হয়ে গেছি এবং একদম স্বার্থপরের মতো আমরা একা বাঁচতে শুরু করেছি, যে কারণে আমাদের সন্তানরা ওরাও স্বার্থপর হচ্ছে। এ কারণেই আমার মনে হয় যে পরিবারটা আসলে আমাদের বড় হওয়া উচিত। কিন্তু আমার কাছে আসলে ওই বৃহত্তর পরিবারটাই আমার কাছে পরিবার মনে হয়। আমার ছেলের সঙ্গে আবার আমার সম্পর্কটা একদমই আলাদা। সে আমার কাঁধে উঠবে, আমার সঙ্গে মজা করবে, ফান নানানভাবে নানান দুষ্টামি করবে, যে দুষ্টামিগুলো আমরা ছোটবেলায় আমাদের বাবাদের সঙ্গে আসলে করতে পারিনি। এই জায়গাটায় বসে আমি আমার ছেলের সঙ্গে একটু দাবা খেলি, ওকে নতুন দাবা খেলা শেখাচ্ছি, মানে খুব ইন্টারেস্ট এই খেলার প্রতি। ওর যদি কখনো ইচ্ছে হয় ওইখানে বসে যাবে অথবা এখানে বসবে, বাবা আসো খেলি, এই দুজন একটু খেলাধুলা করি। গরিবের বাসা, পাখির বাসা। তো পাখির তো একটু খানা দানা করতে হয়, তো আমরাও যে খাওয়া দাওয়া করি এটা হচ্ছে সেই ডাইনিং টেবিল, এখানেই বসি। আমার পেছনে আছে হচ্ছে আমার জীবনের, সারা জীবনের অভিনয় জীবনের আর কি মানে কিছু অর্জন। বাংলাদেশের এমন কোনো পুরস্কার নাই যা আমি পাইনি। আসলে এটা গর্বের সঙ্গে বলা না, আমাকে ভালোবেসে বা হয়তো আমার যোগ্যতা কতটুক, আমি কতটুক করতে পেরেছি মানে অভিনয়, সেটা না। আমি মনে করি যে আমার যোগ্যতার চাইতে প্রাপ্তি অনেক বেশি, তা সেই প্রাপ্তিগুলি হচ্ছে এখানে। খুব সুন্দর। এইখানে আমার একটা মানে বুক সেলফ আছে, বিভিন্ন জায়গায় আর কি বই ছড়ানো ছিড়ানো আছে। এখানে কিছু বই আছে, ওইভাবে খুব বেশি বই আমার জীবনে পড়া নেই, কিন্তু কালেকশন করেছিলাম পড়বো বলে, কিছু কিছু পড়েছিলাম। তারপরেও মনে হয় যে আছে, সামনে অনেক সময় আছে, কারণ এই ব্যস্ততা তো সবসময় থাকবে না। সামনে যখন ব্যস্ততা কমতে থাকবে তখন আস্তে আস্তে অনেক বেশি বই পড়বো, এই কারণে এই বইগুলো এখনো রেখে দিয়েছি। আমার ছোটখাটো কয়েকটা কালেকশন আছে। একটা মুক্তিযুদ্ধের নাটক করতে গিয়েছিলাম পুবাইলে, তা ওইখানে একটা প্রপস ছিল যে রেডিওর, মুক্তিযোদ্ধারা রেডিওর খবর শুনছে। তখন এই রেডিওটা আমার দেখার পরে আমার মনে হলো যে এটা রেডিওটা কার। তা বললো যেটা ভাড়া এনেছে পুরান ঢাকা থেকে, মানে ভাড়ায় আনা। তা আমি বললাম কত ভাড়া? বলছে প্রতিদিন 300 টাকা। তা বললাম এটার দাম কত? তা বলছে 500 টাকা। তা আমি বললাম যে 500 টাকা আমি দিচ্ছি, এটা আমি কিনে নিই। তারপরে রেডিওটা নিয়ে আসছি। খুব দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এখন কোনো হিস্টোরিক্যাল মানে প্লে, নাটক বলি অথবা সিনেমা বলি, এটা বাংলাদেশে করা খুব কঠিন কাজ। কারণ আমাদের কোথাও আমরা ইতিহাস এবং ঐতিহ্যের ছাপ আমরা রাখছি না, আমরা সবকিছু ধ্বংস করে ফেলে দিচ্ছি। তা সেই জায়গা থেকে এটা হচ্ছে আমার একটা ক্ষুদ্র চেষ্টা যে কোনো একটা নাটকে বা সিনেমাতে যদি 60 বা 70 এজের কোনো ঘটনা থাকে, সেখানে যদি একটা রেডিও বা ক্যাসেট এটার প্রয়োজন হয়, তখন হয়তো একটু দিয়ে আমি হয়তো ডিরেক্টরকে হয়তো একটু হেল্প করতে পারবো যে আমার কাছে আছে, আপনি এটা ব্যবহার করতে পারেন। আমার আসলে ছোট ছোট 3টা রুম, তার মধ্যে এই রুমটা আমার সবচাইতে প্রিয়। কারণটা হচ্ছে যে এই রুমে আলো বাতাস সবচাইতে বেশি, মানে সেই অর্থে বলতে গেলে স্বাস্থ্যকর রুম এটা। এবং সে কারণে এই রুমটা আমার ছেলেকে দেওয়া। এই দেয়ালে কয়েকটা ছবি টানানো আছে। আসলে এই ছবিগুলো কার, ছবির সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই, বা এই ছবিগুলো এই দেয়ালে কেনই বা আমি টানিয়ে রেখেছি। এ হচ্ছে আমার বড় দুলাভাই, উনি হচ্ছে আমার তালই আর কি, আমার এই দুলাভাইয়ের বাবা। আমি এই ওনাদের বাড়িতে থেকেই কলেজ লাইফ পর্যন্ত, শুধু আমি না, আমাদের প্রত্যেকটা ভাই বোনই আমার ওই বড় বোনের বাসায় ওনাদের বাড়িতে থেকে পড়াশোনা করেছি। ইনি হচ্ছেন আমার শ্বশুরমশাই, আর পাশের এই যে ছবিটা, ইনি হচ্ছেন আমার মামা। এই মামাটা ছিল ত্রাণকর্তা, যে কারো বিপদে আপদে সে সবসময় সাহায্য করতেন, অর্থনৈতিকভাবে যে কোনোভাবে। আমার সন্তান যেন শুদ্ধ যেন দেখে যে এই মানুষগুলো আমাদের সঙ্গে একসময় ছিল, বা এদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা আছে, বা ওর চিন্তার জায়গা থেকে যেন ও বড় কিছু ভাবতে শেখে। তা এটা
এটা হচ্ছে আমার ঘুমের ঘর, মানে বেডরুম। শুটিং যদি না থাকে আমাকে কেউ ঘুম থেকে ডাকেও না নর্মালি। আগে ছেলে ডাকতো, কিন্তু এখন ছেলেও বুঝে গেছে, ও যদি দেখে যে বাবার শুটিং নাই ও ডিস্টার্ব করবে না, সুন্দর করে পর্দা টর্দা টেনে দরজা বন্ধ করে দিয়ে চলে যায়, যাতে কোনো ডিস্টার্ব না হয়। আমার আত্মীয় স্বজন, ভাই বোন, অনেকের ছবি আমি রাখি, যেন আমার ছেলেটা সবসময় যেন মনে করে যে ওর পরিবারটা, ওর জগৎটা অনেক বড়। এটা হচ্ছে আমার ন্যাশনাল জোন। আমি মানে দর্শকের ভালোবাসার সাথে সাথে 2 বছর মানে 2টা মুভির জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম। প্রথমটা ছিল মনপুরা 2009 সালে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে আমি প্রথম এই জাতীয় পুরস্কার গ্রহণ করি। পরের বার ছিল হচ্ছে 2016-তে আয়নাবাজির জন্য, এবং কাকতালীয়ভাবে, এবং আমার কাছে অনেক ভালো লেগেছে যে 2বারই আমি আমার প্রিয় মানুষ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে আমি জাতীয় পুরস্কার নিতে পেরেছি। আর এইখানে একটা ছবি আছে, এটাও আমার করা, আজ থেকে প্রায় 20 বছর আগে। আমার বাসায় যা যা শিল্পকর্ম আছে আমি বলছিলাম, এগুলো সবই আমার করা চারুকলায় পড়াকালীন সময়ে। এবং এক একটা ছবির বয়স, কোনোটা 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর। আমার জীবনের প্রথম কাঠের কাজ এটা, মানে এটা ছিল 2.5 ইঞ্চি মোটা একটা কাঠ, গামারি কাঠ বলে। এটা কারণ বাজার থেকে কিনে আমাদের এরপর ড্রয়িং করে তারপর কেটে 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 মানে সিংহের মুখ বের করা আর কি। এটা হচ্ছে আমার পার্সোনাল রুম, এবং আমার এই দরজায় আমার ছেলে একটা স্টিকার লাগিয়ে দিয়েছে ড্রয়িং করে, SCC 7 পার্সোনাল রুম। 7টা কি, একদিন আমাকে ফোন করে আমার ছেলে জিজ্ঞেস করছে, বাবা তোমার প্রিয় নাম্বার কি? বলে 7 না 10 না 9, বুঝতে পারি না, নাকি 75 কি যেন বললো। তো আমি কেন যেন বললাম 7। তা আমার মনে হলো যে কোনো একটা কারণ আছে। CR7, ক্রিস্টিয়ানো রোনালদো 7 জার্সি নাম্বার, তারও প্রিয় নাম্বার হচ্ছে 7, এবং তার দরজার মধ্যেও লেখা SRS, শৈশব রোদ্দুর শুদ্ধ 7। আসলে এটা আমার পার্সোনাল রুম। এখানে আমি আমার কস্টিউম রুম, এই আলমারি ভর্তি কস্টিউম, এইখানে ক্যাবিনেট ভর্তি কস্টিউম। আর এই রুমে আমি সবচাইতে বেশি সময় ইদানিং পার করি। আমি এখানে এসে আমার স্ক্রিপ্ট পড়ি। রিডিং রুম, আমার ল্যাপটপে টুকটাক কাজ করি, সেই কারণেই এই রুমটা আমার মানে পার্সোনাল রুম, অথবা কস্টিউম রুম বলি, অথবা রিডিং রুম বলি, যাই বলি, এখানে আমি আমার কাজ করি আর কি। এর আগে থাকতাম ভাড়া বাসায়, তা ভাড়া বাসাতে জায়গা খুব কম ছিল, তো এই ফ্ল্যাটটা যাই হোক যে কোনোভাবেই হোক কিনলাম। মানে আমার সেই সামর্থ্যও ছিল না, খুবই ক্ষুদ্র সামর্থ্যের ভেতর লোন টোন, ব্যাংক লোন টোন নিয়ে ধার দেনা টেনা করে আর কি ফ্ল্যাটটা নিলাম। শুধুমাত্র নিলাম হচ্ছে আমার ছেলের জন্য, যে ও তখন 1 বছরের বয়স, যে ওর জন্য তো একটু বড় স্পেস দরকার আসলে, ও যাতে একটু খেলাধুলা করতে পারে, ওর একটু বড় জায়গা দরকার। এখন বড় হইতে হইতে ওর বয়সও 10 বছর পার হয়ে গেল, কিন্তু এখন আমার মনে হয় যে এই বাসাটা অনেক ছোট। আমার আসলে সবুজটা অনেক পছন্দ, কারণ গ্রামে তো আসলে শুধু সবুজের ভেতরেই বড় হয়েছি। তা ঢাকা শহরে তো সবুজের সংখ্যা কম, বিশেষ করে বিল্ডিংগুলোতে যদি ছাদে অথবা বারান্দায় যদি একটু গাছ টাছ যদি থাকে, তাহলে পরে ওয়েদারের জন্যও ভালো, আমাদের প্রাকৃতিক ভারসাম্যের জন্যও ভালো। তা সেই সবুজগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। তা আমার ওই নিঃশ্বাস নিতে আসলে ঢাকা শহরে একটু কষ্টই হয়, কারণ আমি আসলে সবুজের কাছাকাছি থাকতে বেশি পছন্দ করি। আসলে সবুজটা সবচাইতে বেশি দরকার আমাদের জন্য। কিন্তু আমি সবসময় মনে করি যে প্রত্যেকটা দিন আমি যেমন আমার জন্মের ইতিহাসকে মনে করি, আমার জন্ম কোথায় হয়েছে, আবার আমার শেষ গন্তব্য কোথায়, সেটাও আমি প্রতিদিন একবার করে অন্তত চিন্তা করি যে আমার শেষ গন্তব্য হচ্ছে মৃত্যু। কিন্তু তাহলে জীবনের সংজ্ঞাটা কোথায়? এই যে জন্ম থেকে মৃত্যু, এই সময়টার মধ্যে আসলে আমি জীবনে কি করলাম, ওটাই আসলে আমার জীবন। একটা জীবনের জন্য ঘর খুবই প্রয়োজনীয়। ঘরওয়ালা মানুষের আচরণ একরকম হয়, ঘর ছাড়া মানুষের আচরণ একরকম হয়। যার ঘর আছে, ঘরের প্রতি তার দায়িত্ব আছে। যে মানুষটির ঘর নেই, তার ঘরের প্রতি কোনো দায়িত্বও নেই। সেই জন্য জীবন যেহেতু একটি দায়িত্বপূর্ণ একটা পরিক্রমা, সেই জন্য জীবনের জন্য ঘরের প্রয়োজন অনেক বেশি। কেউ দেখে হয়তো হতাশ হতে পারে অনুষ্ঠানটা, যে ওনার বাসায় যাওয়া হলো, উনি বোধহয় চমক একটা কিছু বাসার জন্য বের হবে। না, আমার অত চমক দেওয়ার মতো এত মানসিকতাও নেই, আমি ওইটা পারিও না। আমি খুব সাধারণ, আমার পোশাক পরিচ্ছদ, চলাফেরা, খাওয়া দাওয়া, ঘোরা, যা কিছু করি জীবনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই আমার কাছে যথেষ্ট। এর বাইরে আমি কিছু চাই না আসলে। এই কারণে আমি খুব সাদা মাঠা, সাদা সিধা জীবনযাপন পছন্দ করি, এবং আমার বাসাটাও ওইরকম সাদা সিধা। বি প্রপার্টি, তারার বাড়ি।
একটু চাইলেই যে কোনো বাড়িকেই ঘর বানানো সম্ভব। বি প্রপার্টি আছে আপনারই পাশে সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে। মাটিতে পা রেখে আকাশে ওড়ার স্বপ্ন দেখার মানুষের নামই হচ্ছে চঞ্চল চৌধুরী, যেটুকু আমরা দেখতে পেলাম। সত্যি। এবং তার পোশাক পরিচ্ছদের সাথে বোঝা যাচ্ছিল যে তিনি কতটা সিম্পল, কতটা সাধারণ একজন মানুষ। কারণ এত বড় একটা শোতে তিনি আসছেন, কিন্তু তার পোশাক দেখে বোঝা যাচ্ছে যে তিনি অত কিছু যেটা বললেন লাস্টে, এটা আমি ভাবছি। মানে মেন কথা হলো শো অফ, যেটা শো অফ ব্যাপারটা ওনার মধ্যে একদমই নেই, সেটা উনি বুঝিয়েই দিলেন। আর মানে কোনো কথাই লুকিয়ে রাখলেন না যে সেটা লোন করে নিয়েছি, এই পরিস্থিতি, একটা ফ্ল্যাট ভাড়া বাড়িতে ছিলাম, এগুলো লুকাতেই পারে আর কি। একটা সেলিব্রিটির কাছে এগুলো কোনো ব্যাপার না, বলতেই পারে হ্যাঁ আমি একটা বিরাট ব্যাপার আমার এই, কিন্তু এই ব্যাপারগুলো একদমই দেখলাম না, যেটা খুব মানে মনে লাগলো একদম। খুব সুন্দর এবং খুব সুন্দর ভালো কাজ করছে, কিন্তু মানে ভালো কাজ করছে। এবং এই জিনিসগুলো বা এই মানুষগুলো আমার যথেষ্ট পরিমাণে ভালো লাগে, যে যারা খুব সিম্পলভাবে থাকে কিন্তু তাদের মধ্যে ক্রিয়েটিভিটি যে জিনিসগুলো রয়েছে, যেটা কিন্তু সত্যি কথা বলতে আমি তাহসান ভাইয়ের মধ্যেও দেখেছিলাম। এবং পরিবেশকে ভালোবাসার যে একটা প্রবণতা, সেখানেও তাহসান ভাই বলেছিল যে তার জানলাটা এমনভাবে করা যেখান থেকে আলো বাতাস আসে, রোজ সকালটা আমি জানলাটা খুলি। এখানেও দেখলাম কিন্তু চঞ্চল চৌধুরী ভাই বললেন যে এই রুমটা আমার সব থেকে পছন্দের, কারণ আলো বাতাস বেশি এই রুমে আসে। মানে প্রকৃতির আগে ন্যাচারাল জিনিসটা, প্রকৃতির কিছু হয় না, এই জিনিসটা খুব ভালো লাগলো আমার। এবং দ্বিতীয়ত হচ্ছে তিনি যে ক্রিয়েটিভ মানুষ, এটা আমি মানে এতটা ক্রিয়েটিভ তাকে ভাবিনি। যেরকম কাঠের কাজ যেগুলো যিনি করেছেন, তার মানে তিনি আর্টের সাথে প্রচন্ড পরিমাণে অতপ্রতভাবে যুক্ত ছিলেন, আর্ট অ্যান্ড কালচারের সাথে। মানে গান, তিনি গান খুব সুন্দর গান তারপর রিয়াকশন দিয়েছি। তারপর হচ্ছে তিনি তার হাতে আঁকা পেন্টিং দেখতে পেলাম, এবং সে কাঠেরও কাজকর্ম করেছেন। এটা দেখে আমি কিন্তু সত্যিই ভাবিনি ওটা উনি করেছেন, টাঙিয়ে রেখেছেন। ভালো করার পর জানতে পারলাম যে তিনি কতটা ট্যালেন্টেড মানুষ। এবং আরেকটা জিনিস যেটা সব থেকে ভালো লাগে, যে এখনকার দিনে অনেক মানুষজন রয়েছেন যে যখন একটু ওপরে উঠে যান তখন ভুলে যান যে তিনি কিভাবে উপরে উঠেছেন, এবং তার যে মানে অতীতটা, সেটা থেকে তিনি লজ্জা বোধ করেন, বা অতীতের সাথে তিনি কোনো রকম মানে মানিয়ে বা ওই জিনিসটার সাথে জড়িয়ে থাকতে চান না, যে হয়ে গেছে ছিলাম, এখন তো আমি ভালো জায়গায় আছি, আমি ভালো জায়গাটাকে নিয়েই বলবো। কিন্তু উনি পুরোনো ব্যাপারটা পুরো তুলে ধরলেন, ব্যাপারটা কিন্তু বারবার তুলে ধরলেন। এবং তিনি বললেন যে আমি গ্রাম থেকে বিলং করি, আমার কাছে সবুজ জিনিসটা খুব প্রিয়। এইটা যত একটা ফ্ল্যাট হোক না কেন, টিনের চালের বাড়িটা আমার কাছে বেশি প্রিয়, এবং কখনোই ভুললে চলবে না। আমি ওটার সাথে এটা তুলনাই হয় না। মানে এটা কেন উনি ওই জায়গাটা থেকে ওই দারিদ্রতা দিয়ে এই জায়গায় আজকে এসছেন, তো ওইটাও কেউ ভুললে ওই জিনিসটাকে ভোলা যায় না। এবং ওটা কিন্তু উনি বললেন যে নিজের অতীতটাকে কিন্তু ভুললে চলবে না, আমি কোথা থেকে এসেছি, কি আমার অতীতে ফিরে যেতে 1 মিনিটও লাগবে না আর কি, এটাই ব্যাপার। আর সবুজ তো আমার প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন, কারণ সবুজ জিনিসটা আমাদের চোখের জন্য খুব ভালো একটা রং, তোমরা সবাই জানো, নতুন করে বলার কিছু নেই। তো খুব ভালো লাগলো, খুব ভালো। মানে দুটো ভিডিওই আমরা দেখলাম, দুজনেই খুব ডাউন টু আর্থ। তাহসান ভাইও অসাধারণ একজন মানুষ, আর চঞ্চল চৌধুরীকে আমরা অতটা হয়তো জানতাম না, কিন্তু এটাতে অনেকটাই জানতে পারলাম। খুবই ভালো লাগলো আর কি, খুব বেশ ভালো। আর ওই কথাটাও আমার খুব ভালো লাগলো যে মানে বাংলাদেশের হয়তো সব পুরস্কারই ইংরেজি, হয়তো আমার মানুষজন ভালোবাসে, নিজের ক্রেডিটটা একটু উনি নিলেন না, মানে বললেন যে হয়তো আমার যোগ্যতার থেকে আমি বেশি হয়তো পেয়েছি মানুষজনের ভালোবাসায় আর কি। ম্যাক্সিমাম মানুষের মুখে শোনা যায় যে আমি যতটা যোগ্য ততটা পাই, ততটা মানে এটাই কথা উনি উল্টো বললেন আর কি। তো ভালো লাগলো, খুব ভালো কথা। আর আরেকটা জিনিস যেটা ভালো লাগলো আমার, কালেকশন, যে পুরনো যে সমস্ত যে তিনি বললেন অনেক জিনিসপত্রটাকে কালেকশন করে রাখা, মানে পরবর্তীকালে যখন কাজ হয় সেখানে দেওয়ার জন্য। যখন আমার মনে পড়ছে এই মুহূর্তে একটা ওম শান্তি ওম শাহরুখ খান যে সিনেমাটা ছিল, সেখানে বিভিন্ন রকম পুরো দিনের গাড়ি ইউজ করা হয়েছিল, এবং সেই গাড়িগুলো ছিল হচ্ছে ধর্মেন্দ্র, হেমা মালিনী, ইনাদের গাড়িগুলো ছিল ব্যবহার করা হয়েছে, যারা সেগুলোকে তারা অ্যাজ এ কালেকশন রেখে দিয়েছিলেন গাড়িগুলোতে। সেই জিনিসটা আমার চিন্তাটা পড়ে গেল, যে উনি বললেন যে একটা টেপ রেকর্ডার রেখেছি, তো যদি কোনোদিন কোনো ডিরেক্টরে কোনো রকম দরকার পড়ে আমি তাকে সাহায্য করতে পারবো। এই জিনিসগুলো খুব ভালো লাগলো। বই সাজিয়ে রেখেছে, মানে সবকটা মানে আমার ভালো লাগলো কি উনি কিন্তু অনেক কিছু বলতেন, আমার বই পড়া, এই পড়ি আমি। উনি এটা বললোই কিন্তু যে এতগুলি বই রাখা হয়তো আমি পড়িই নি, সব কালেকশন হয়তো এখন যতটা বিজি আছি সেই বিজি আমি থাকবো না ইন ফিউচার, তখন আমি চেষ্টা করবো এগুলো নিয়ে মানে পড়বো নিশ্চয়ই। এইগুলো ভালো লাগলো, মানে সত্যি কথাটা তাই অন স্ক্রিনে কেউ সত্যি কথাটা বলতে যায় না, আবার যেখানে সেলিব্রিটি বলে কথা, কারণ আমরা জানি অনেক কিছু ব্যাপার, কিন্তু এই যে সত্যি কথাগুলো বললেন না, সত্যি খুব ইন্সপায়ার করে, খুব ভালো লাগে। এই মানুষগুলোকে সত্যি মনে হয় মন থেকে ভক্তি আসে, শ্রদ্ধা আসে আর কি। খুব ভালো। আরেকটা আমি দেখেছি যারা বই কালেকশন করে হয়তো একসাথে অনেকগুলো বই কিনে, কিন্তু পড়া হয়তো হয়ে ওঠে না তাদের, সত্যি কথা, এটা আমি দেখেছি। যাই হোক, তো বেশ ভালো লাগলো।
এবং এই যে মানুষজনের অন্দর মহলে যেতে পারছি, তাদের সাথে একাত্ম হতে পারছি, তার জন্য অনেক ধন্যবাদ বি প্রপার্টি চ্যানেলটাকে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য এবং আমাদের সামনে নিয়ে আসার জন্য। অসংখ্য ধন্যবাদ বি প্রপার্টি, এবং ধন্যবাদ চন্দ্র চৌধুরী স্যার তার ব্যক্তিগত জীবনকে আমাদের সামনে তুলে ধরার জন্য, এবং যাতে আমরা কিছু জিনিস জানতে পারি, তাকে দেখে শিখতে পারি এবং তাকে আইডল মেনে কিছু হলেও যাতে ভালো কাজ জীবনে করতে পারি। একদম এই জিনিসটা ভালো লাগলো, বেশ 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 ভালো লাগলো। আর তোমাদের যদি আমাদের সাথে এই ভিডিও দেখে ভালো লেগে থাকে তাহলে করে দাও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটা টাং করে বাজিয়ে দাও। যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেল তাদেরই সাবস্ক্রাইব করে নাও বেশি করে, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো এই রিয়াকশন। ভালোই লাগবে, বেশ আমরা একটু অন্যরকম হয়ে গেছি, বেশ ভালো লাগলো। এইসব জিনিসগুলো দেখলে মানে মাইন্ডটা একটু অন্যরকম হয়ে যায়, মনে হয় যেন জীবনে সত্যি অনেক কিছু করার বাকি আছে। এক্স্যাক্টলি এই ব্যাপারটা চলে আসে যে সত্যি হয়তো কিছুই করিনি, মানে ওনার মধ্যে ওই ব্যাপারটা মানে দেখালো যে আমি হয়তো এখনো অনেক কিছুই বাকি আছে জীবনে করার, অনেক কিছু করতে হবে। এইগুলো খুব ভালো লাগে আর কি। তো যাই হোক, দেখি কতটা কি করতে পারি, চেষ্টা করছি আমরাও, তার সাথে তোমরাও চেষ্টা করো। আর ইনস্টাগ্রামে দুজনকে বেশি করে ফলো করো, আর ফেসবুকের ইউটিউবে চ্যানেলটাকে বেশি করে শেয়ার করে দাও, সাবস্ক্রাইবার্স বেশি বেশি করে বাড়ে। আর ফেসবুক গ্রুপে যারা এখনো জয়েন করিনি তাদের জয়েন করে নিয়ে পেজটাকে লাইক করে সব জায়গায় শেয়ার করে দাও। কোথাও সর্বোত্তম শেয়ার নাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরবর্তী ভিডিওতে তোমার সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।